নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ক্লাইমেটোলজি সিরিজে। আমরা করছিলাম রেনফল। তো চলুন আগের দিনের যে রেনফলটা আমরা করেছি সেগুলো একটা খুব কুইক রিভিশন করে নিই এবং তারপরে আজকের টপিকে আমরা যাব। আজকের টপিকটি খুবই ইম্পর্ট্যান্ট, সেটি হলো ফ্রন্টোজেনেসিস, ফ্রন্টোলিসিস, টাইপস অফ ফ্রন্টস। আমরা দেখেছি আগের দিন রেনফল কি, রেনফলের একটা সুন্দর ডেফিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে রেনফল অকার্স when moist air rises, cools adiabatically, reaches its dew point, undergoes condensation around hygroscopic nuclei to form clouds. When droplets and become too heavy to be suspended, they fall as precipitation. এবার কত রকমের রেনফল হয়? একটি হলো কনভেনশনাল রেনফল, একটি হলো ওরোগ্রাফিক রেনফল এবং একটি হলো ফ্রন্টাল রেনফল। এরপরে আমরা কনভেনশনাল রেনফল সম্বন্ধে পড়েছিলাম যে আমাদের ময়েস্ট এয়ার উপরের দিকে উঠছে এবং ক্লাউড ফর্মেশন হচ্ছে। ক্লাউড ফর্মেশনটা কিভাবে হয়? কনডেনসেশনের মাধ্যমে, ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছলে। এগুলো কিন্তু আমাদের সমস্ত কিছু আগে ডিসকাস হয়ে গেছে। তারপর সেখান থেকে আমাদের বৃষ্টিপাতটি নেমে আসে। ওরোগ্রাফিক রেনফল কি হচ্ছে? যে একটা পাহাড় রয়েছে এবং পাহাড়ের গা বেয়ে এই যে ময়েস্ট এয়ার উপরের দিকে উঠছে এবং ডিউ পয়েন্টে পৌঁছচ্ছে, কারণ এক একটা উচ্চতা এক এক রকম টেম্পারেচার। এখানে হয়তো 1 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এখানে -1 ডিগ্রি, এখানে হয়তো -2 ডিগ্রি। এবার কেউ হয়তো যেখানে যে বাতাসটি যেখানে ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছবে, আমাদের ডিউ পয়েন্ট টেম্পারেচার সম্বন্ধেও খুব ভালো স্টাডি হয়েছে। তো কোনো কনডেনসেশন এখানেও হতে পারে, কোনো কনডেনসেশন এখানেও হতে পারে, ঠিক আছে। তো সেই অনুপাতে সেখানে বৃষ্টিপাত হবে, বিভিন্ন জায়গায় স্তরে স্তরে বৃষ্টিপাত হবে। তো এই ক্লাউড ফর্মেশনটাকে, ক্লাউডের নেমটা কি সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং অপর দিকে যে বাতাসটি চলে যাবে সেটাতে কোনো ময়েশ্চার থাকবে না। এবার ময়েশ্চার না থাকার জন্য সেখানে কোনো বৃষ্টিপাত হবে না। এই জন্য এই সাইডটাকে আমরা কি বলি? বৃষ্টির ছায়া অঞ্চল। এবার আমরা ওরোগ্রাফিক রেনফলেও আমরা দেখেছি যে বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ ডেক্কান প্লাটু, এবং ওরোগ্রাফিক রেনফল যেখানে হচ্ছে সেটি হলো ওয়েস্টার্ন ঘাট। এটা উইন্ডওয়ার্ড সাইড আর এটা লিওয়ার্ড সাইড, ঠিক আছে। এরপরে আমরা ফ্রন্টাল রেনফলটি খানিকটা দেখেছিলাম। আমরা আজকে ফ্রন্টাল রেনফলের উপরে, এই ফ্রন্ট জিনিসটির উপরে আমরা আজকে বিস্তারিত স্টাডি করব। সেই জন্য আর আমরা এখানে খুব একটা বেশি কথা বলছি না, যে সেখানে একটি ওয়ার্ম ফ্রন্ট এবং একটি কোল্ড ফ্রন্ট তৈরি হবে। তারপর আমরা এয়ার মাস সম্বন্ধেও দেখেছিলাম যে এয়ার মাস হোমোজিনিয়াস হবে এবং যে সারফেস থাকবে সেই সারফেসের উপরে যে বাতাস থাকবে সেই বাতাসটি এই সারফেসের সঙ্গে টেম্পারেচার এক্সচেঞ্জের ফলে এই সারফেসের মতো এই বাতাসটি হয়ে যাবে। তো প্রেশার, টেম্পারেচার, ময়েশ্চার সব কিছুই এই পুরো এলাকার বাতাসের একই রকমের হবে। তো তারপর খুব বেশি কিন্তু আর ডিটেলে যাচ্ছি না। তো তারপরে আমরা দেখেছিলাম যে যখন একটি বিশাল পরিমাণ বাতাস কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের, যেমন বিশাল সমুদ্র বা মরুভূমির ওপর অনেক দিন ধরে স্থির থাকে বা ধীরে চলাচল করে, তখন বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা ওই নিচের সারফেসের মতো হয়ে যায়। এটি হলো এয়ার মাসের কনসেপ্ট। তো এয়ার মাস ক্যান বি স্টেবল অ্যান্ড আনস্টেবল অলসো। তো সারফেস যদি গরম থাকে তাহলে এয়ার মাস গরম হয়ে উপরের দিকে উঠে যাবে, আনস্টেবল হয়ে গেল। সারফেস যদি প্রচণ্ড ঠান্ডা থাকে তাহলে এয়ার মাস ঠান্ডা হয়ে সেখানেই থেকে যাবে, তাহলে একটু স্টেবল হয়ে গেল। তো এরপরে আমরা এয়ার মাসকে আমরা কি বলছিলাম? লার্জ পার্সেল অফ এয়ার
হোমোজিনিয়াস প্রপার্টি থাকবে, বিশেষত 3টি প্রপার্টি আমরা দেখেছিলাম, একটি হলো টেম্পারেচার, একটি হলো প্রেশার, একটি হলো ময়েশ্চার। এগুলি একটা এয়ার মাসের ক্ষেত্রে সেম থাকবে। আমরা এর আগের ক্লাসে এয়ার মাস সম্বন্ধে বিস্তারিত স্টাডি করেছি, আমরা এই এয়ার মাসগুলো সম্বন্ধেও জেনেছি এবং পৃথিবীর ওপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ার মাস থাকে, সেই এয়ার মাসগুলোর নাম কিভাবে দিতে হয় সেগুলো আমরা দেখেছি। মেরিটাইম, ট্রপিক্যাল, ঠিক আছে, কন্টিনেন্টাল, এই ধরনের মেরিটাইম, পোলার, ঠিক আছে, কন্টিনেন্টাল পোলার, ঠিক আছে, বা পোলার কন্টিনেন্টাল, যা বলবেন আগে পিছে, ঠিক আছে। তারপর পৃথিবীর ওপর বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ার মাস দেখা যায়, সেটি আমরা দেখেছিলাম। এবং 6 মেজর এয়ার মাস রিজিয়ান আমরা দেখেছিলাম। একটা হচ্ছে সাইবেরিয়া, একটা হচ্ছে সাহারা, একটি হচ্ছে কানাডা, এবং সেখানে কী রকম ধরনের এয়ার মাস হবে সেইগুলো এমনভাবে আমরা কনসেপচুয়ালি রেডি করেছিলাম যে আমরা এবার বুঝতে পারবো। দেখুন, প্রতিটা জিনিস সব কিছু ক্লাসের মধ্যে বলা সম্ভব নয়, কারণ একটি জিওগ্রাফি সাবজেক্ট অনেক বড় এবং ভাস্ট। প্রত্যেকটা সেমিকলন, ফুল স্টপ, এই জিনিসগুলো ক্লাসের মধ্যে বলতে গেলে হয়তো 100 আওয়ার্সেও ক্লাস কমপ্লিট হবে না। তবে আমরা ক্লাসের মধ্যে এমনভাবে কনসেপ্টটি করব যাতে এরপরে আপনি যখন বই পড়বেন, সেই বই পড়ার সঙ্গে সঙ্গে আপনার মাথা কাজ করবে, ধরতে পারবেন আপনি। সাধারণত আমরা ফিজিক্যাল জিওগ্রাফি করছি, তো এর জন্য আমরা জিসি লিয়ং ফলো করি। আপনারা জিসি লিয়ং দেখে পড়লে বুঝতে পারবেন। আমরা এয়ার মাসটা এখানে ডিটেল দেখেছিলাম। এবার আসি আমরা ফ্রন্টের ক্ষেত্রে কি বলছি, যে একটি ওয়ার্ম এয়ার মাস এবং একটি কোল্ড এয়ার মাস একে অপরের দিকে এগোলে তাদের ইন্টারমিক্সিং হয় না, বরং তাদের মাঝে একটি বাউন্ডারি তৈরি হয়। এই বাউন্ডারিকেই ফ্রন্ট বলা হয়। তাহলে আমরা একবার ডিটেলে বুঝে নিই, তারপরে আমরা আবার নোটে ফিরে আসব। তো চলুন দেখুন, একটা এয়ার মাস রয়েছে, যে এয়ার মাসটা হলো ওয়ার্ম, এবং একটা এয়ার মাস রয়েছে, সেই এয়ার মাসটা হলো কোল্ড। এবার এখানে বেশ কিছু ঘটনা হতে পারে, যে ওয়ার্ম এয়ার মাসটা কোল্ড এয়ার মাসের দিকে যাচ্ছে। একটা ঘটনা এটা হতে পারে যে কোল্ড এয়ার মাসটা ওয়ার্ম এয়ার মাসের দিকে যাচ্ছে। একটা ঘটনা এরকম হতে পারে যে ওয়ার্ম এয়ার মাস এবং কোল্ড এয়ার মাস একে অপরের সামনে চলে এসেছে এবং কেউ একে অপরের দিকে খুব একটা যাচ্ছে না। আমরা সেইগুলি দেখার চেষ্টা করব। চলুন তাহলে দেখা যাক। দেখুন, প্রথমে আমরা দেখি যে ওয়ার্ম এয়ার মাসটা কোল্ড এয়ার মাসের দিকে গেলে কীরকম হয়। আমরা অলরেডি একবার এই বিষয়টি দেখেছিলাম, ওয়ার্ম এয়ার মাস এবং কোল্ড এয়ার মাস কাছাকাছি আসলে কীরকম হতে পারে। ঠিক আছে, আমরা ডায়াগ্রাম বানিয়ে দেখাচ্ছি। দেখুন, যদি একটা জায়গায় কোল্ড এয়ার মাস থাকে, এই কোল্ড এয়ার মাসটি স্টেশনারি বা মুভিং ভেরি স্লোলি, আর একটা ওয়ার্ম এয়ার মাস যাচ্ছে, তো সেই ওয়ার্ম এয়ার মাসটা এগোচ্ছে। তাহলে ওয়ার্ম এয়ার মাসটা আস্তে আস্তে এগোতে এগোতে এই পজিশন আসবে, তারপরে আরও আস্তে আস্তে এগোবে। তো তখন কি হবে, এই যে একটা বাউন্ডারি কন্ডিশন সৃষ্টি হলো কোল্ড এয়ার মাস আর ওয়ার্ম এয়ার মাসের মধ্যে, এখানে ওয়ার্ম এয়ার মাসটা যেহেতু কোল্ড এয়ার মাসের দিকে এগোচ্ছে, তাহলে আমরা এটা মুভিং, ঠিক আছে, মুভিং ফাস্ট টুয়ার্ডস কোল্ড এয়ার মাস। তাহলে এখানে কন্ডিশনটা কি হচ্ছে, এই যে মুভিং ফাস্ট, অর্থাৎ এই ওয়ার্ম এয়ার মাসটি মুভ করছে, এগোচ্ছে। তার মানে এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে ওয়ার্ম এয়ার মাসটা অ্যাক্টিভ। সেম যদি কোল্ড এয়ার মাসটা মুভ করতো, তাহলে কোল্ড এয়ার মাসটা অ্যাক্টিভ, ওটা আমরা পরে দেখছি। তো যখন ওয়ার্ম এয়ার মাসটা কোল্ড এয়ার মাসের দিকে যাবে, তখন কি হবে, ওয়ার্ম এয়ার মাসটা আস্তে আস্তে
কোল্ড এয়ার মাসের উপরের দিকে মুভ করবে। আপনারা খেয়াল করুন, এটা স্ল্যান্ট ভাবে যাচ্ছে। আরেকটা এরকম কোল্ড এয়ার মাস এরকমভাবে রয়েছে, ওয়ার্ম এয়ার মাস ওর উপরে এইভাবে উঠছে। তো এরকম কন্ডিশন যখন হবে আমরা এরকম ক্লাউড ফর্মেশন দেখতে পাবো, কারণ উপরের দিকে উঠছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার, এখানে হয়তো 0 ডিগ্রি, এখানে হয়তো -1 ডিগ্রি, এখানে হয়তো -2 ডিগ্রি। তো ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছবে এবং আমরা স্তরে স্তরে এই যে মেঘ দেখতে পাবো। আপনাদেরকে আমরা বলবো যে আপনার এই মেঘটার নাম, এর আগেও সেম কোশ্চেন করেছি, কমেন্ট বক্সে লিখবেন। তো বেশ, এবার এখানে রেনফল সৃষ্টি হবে। তাহলে ওয়ার্ম এয়ার মাসটা অ্যাক্টিভ থাকলে কি হয় সেটা আমরা দেখলাম, এবং এই যে এখানে বাউন্ডারি কন্ডিশনটা তৈরি হলো, এখানে একটা ফ্রন্ট ফর্মেশন হলো। এই ফ্রন্টটাকে আমরা কি বলবো? ওয়ার্ম ফ্রন্ট। যেখানে ওয়ার্ম এয়ার মাস অ্যাক্টিভ সেটাকে আমরা বলবো ওয়ার্ম ফ্রন্ট। এবার সাধারণত একটা চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। দেখুন, যখনই এরকম একটা এবং তার উপরে এই এরকম শেপ থাকবে, সেটিকে আমরা বলবো ওয়ার্ম ফ্রন্ট, যেটা উপরে আমরা অলরেডি লিখে রেখেছি, দেখুন ওয়ার্ম ফ্রন্ট। যখন এই ত্রিভুজের মতো আকার থাকবে, এই বিষয়টাকে আমরা বলবো কোল্ড ফ্রন্ট। আচ্ছা, এবার কোল্ড ফ্রন্টটা তাহলে দেখা যাক। এখানে আমরা কি দেখলাম? তাহলে এখানে আমরা দেখলাম ওয়ার্ম ফ্রন্ট। এবার কোল্ড ফ্রন্টটা দেখি। আবার আমরা চলে এসেছি, আমরা দেখছি যে একটা ওয়ার্ম এয়ার মাস রয়েছে এবং আমরা দেখছি একটা কোল্ড এয়ার মাস রয়েছে। এখানে কোল্ড এয়ার মাসটা মুভিং ফাস্ট এবং ওয়ার্ম এয়ার মাসটা স্ট্যাটিক মানে কি এক জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা মুভিং স্লোলি। এবং এটা মুভিং ফাস্ট টুয়ার্ডস ওয়ার্ম এয়ার মাস। বেশ, তার মানে এটা আস্তে আস্তে এরকম এগোচ্ছে, আরও এগোচ্ছে, এই যে ঠেকে গেলে এখানে একটা বাউন্ডারি কন্ডিশন হলো, ফ্রন্ট ফর্মেশন হলো। এবং এখানে যেহেতু কোল্ড এয়ার মাসটা মুভিং ফাস্ট, তাহলে আমরা এখন কি বলবো? কোল্ড এয়ার মাস ইজ অ্যাক্টিভ। তাহলে কোল্ড এয়ার মাসকে আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস দিয়ে দিলাম। তাহলে এই ফ্রন্টটির নাম আমরা কি বলবো? আমরা এটিকে বলবো কোল্ড ফ্রন্ট। কোল্ড ফ্রন্টকে আমরা কিভাবে দেখাই আমরা অলরেডি বলেছি, এই যে এরকম ত্রিভুজ আকার। এটা দেখানোর স্টাইল, এরকম ডায়াগ্রাম আপনাকে পরীক্ষায় আঁকতে হবে। এটি হলো কোল্ড ফ্রন্ট। তাহলে তখন কি হবে? আবার আমরা দেখি, এই যে একটা ওয়ার্ম এয়ার মাস রয়েছে আর একটি কোল্ড এয়ার মাস রয়েছে। এবার এক্ষেত্রেও এই ওয়ার্ম এয়ার মাসটাকে কোল্ড এয়ার মাসটা খুব জোরে ধাক্কা মারবে, এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গে ওয়ার্ম এয়ার মাসটি এরকম সোজা উপরের দিকে উঠতে থাকবে। এবং সোজা উপরের দিকে উঠলে এই রকম ধরনের একটা ক্লাউড ফর্মেশন হবে। আপনাদের মনে পড়ছে? আপনারা কানেক্ট করতে পারছেন? তাহলে এখানে একটা বৃষ্টিপাত হবে। তাহলে এই ক্লাউডটিকে আমরা কি বলবো? দুরকম ক্লাউড দেখলাম। এর আগে কিন্তু আমরা দেখলাম যে ওয়ার্ম এয়ার মাসটা এইভাবে মুভ করছে কোল্ড এয়ার মাসের উপর। এখানে কিন্তু আমরা দেখলাম যে ওয়ার্ম এয়ার মাসটা সোজা উপরের দিকে মুভ করছে। তাহলে একটা এরকম ক্লাউড ফর্মেশন হবে, আর এখানে এরকম স্তরে স্তরে একটা ক্লাউড ফর্মেশন হবে। আপনাদেরকে ক্লাউডের নামটা কমেন্ট বক্সে লিখতে হবে।
আচ্ছা, বলেই দিই, এই এই ক্লাউডটাকে আমরা বলবো স্ট্যাটাস ক্লাউড। এটা কখন সৃষ্টি হবে? ওয়ার্ম ফ্রন্টে। আর এই ক্লাউডটাকে আমরা কি বলবো? এই ক্লাউডটাকে আমরা বলবো কিউমুলোস ক্লাউড। এবার যেহেতু এই ক্লাউড থেকে আমাদের বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে আমরা কি বলি? নিম্বাস। তাহলে আমরা ক্লাউডটার নাম কি দিলাম? কিউমুলো নিম্বাস ক্লাউড। এটা কোথায় তৈরি হলো? এই যে এই বিষয়টাই। আর এখানে স্ট্যাটাস, তার মানে নিম্বো স্ট্যাটাস। একটু বানানটা আপনারা বইতে দেখবেন যদি ভুল হয়। কনসেপ্ট এটাই। তাহলে আমরা কি দেখলাম? আমরা এই যে এখানে দেখলাম যে এখানে নিম্বো স্ট্যাটাস ক্লাউড সৃষ্টি হচ্ছে, এবং আমরা এখানে দেখলাম যে এখানে কিউমুলো নিম্বাস ক্লাউড তৈরি হচ্ছে। এটা আমরা কি দেখলাম? কোল্ড ফ্রন্ট। এটা আমরা দেখেছি ওয়ার্ম ফ্রন্ট। তাহলে ওয়ার্ম ফ্রন্ট এবং কোল্ড ফ্রন্টের গল্পটা বোঝা গেল খুব ভালোভাবে। আচ্ছা, এবার একটা আবার আমরা দেখছি, আমরা আবার দুটো এয়ার মাস নিয়ে নিয়েছি। এটা হলো ওয়ার্ম এয়ার মাস, আর একটা হলো কোল্ড এয়ার মাস। আমরা একবার এটাকে অ্যাক্টিভ করে দেখে নিয়েছি, ঠিক আছে? এটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কি হবে? তখন এইভাবে উপরের দিকে উঠবে এবং কোল্ড ফ্রন্টে কিউমুলোনিম্বাস ক্লাউড হবে। আর আমরা একবার এটাকে অ্যাক্টিভ করিয়েছি, এবং এটা অ্যাক্টিভ করলে কি হবে? এটা এইভাবে উপরে উঠে যাবে এবং নিম্বো স্ট্যাটাস ক্লাউড তৈরি হবে। খুব ভালো কথা, বৃষ্টিপাত আমরা করিয়ে দিলাম। তো দুটি ক্ষেত্রেই কিন্তু দেখুন ওয়ার্ম এয়ার মাসটা উপরে উঠবে। সবসময় এটা মনে রাখবেন যে ওয়ার্ম এয়ার মাসই কিন্তু উপরে উঠবে। তো একটা সময় তো এরকম হবে, দেখুন এইখানে কি ছিল? এইখানে ছিল আমাদের সারফেস, ঠিক আছে? এবার এই দুটি ক্ষেত্রেই একবার তো এরকম হবেই যে এই সারফেস থাকলো, এটা হলো সারফেস। আচ্ছা, এবার দুটো ক্ষেত্রেই শেষ অবধি কী হবে? যে সারফেসের ওপর কোল্ড এয়ার মাসটা থাকলো, আর ওয়ার্ম এয়ার মাসটা এইভাবে উঠুক আর এইভাবে উঠুক। ওয়ার্ম এয়ার মাসটা এইভাবে উঠতে পারে অথবা এইভাবে উঠতে পারে, দুটি কেস আমরা দেখলাম। তো এবার যখন উপরের দিকে উঠে যাবে তখন আস্তে আস্তে এই এয়ার মাসটার এই যে সারফেসের সঙ্গে টাচ শেষ হয়ে যাবে, এবং একটা সময় এরকম হবে যে এই ওয়ার্ম এয়ার মাসটা সম্পূর্ণ উপরের দিকে উঠে গেছে। অর্থাৎ ওয়ার্ম এয়ার মাসের সঙ্গে সারফেসের কোনো টাচ নেই। তখন কি? তখন খুব সামান্য সময়ের জন্য একটু বৃষ্টিপাত হবে, দিয়ে উপরের দিকে তো উঠেই গেছে, দিয়ে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। এবং এই ফ্রন্টটি খুব কম সময়ের জন্য থাকে। এই অবস্থায় এই যে ওয়ার্ম এয়ার মাসটি সম্পূর্ণ উপরের দিকে উঠে গেছে এবং কোল্ড এয়ার মাসটি নিচে রয়েছে, ওয়ার্ম এয়ার মাসের সঙ্গে সারফেসের কোনো টাচ নেই, এই সময় যে ফ্রন্ট ফরমেশনটা হয় এই ফ্রন্টটিকে আমরা বলি অক্লুডেড ফ্রন্ট। অক্লুডেড বা টেম্পোরারি ফ্রন্ট। এবার আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে ওয়ার্ম এয়ার মাস, এই যে ওয়ার্ম এয়ার মাস, এটাও খুব স্লো মুভ করছে, এবং কোল্ড এয়ার মাস এটাও খুব স্লো মুভ করছে।
তাহলে কি হবে? তাহলে এই বাতাস দুটো একে অপরের সামনাসামনি যখন আসবে, এই যে এখানে একটা ফ্রন্ট তৈরি হচ্ছে, স্লো মুভ করছে, এবার বলবেন এখানে কি ইন্টারমিক্সিং হয়ে যাবে? আপনাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ইন্টারমিক্সিং হয় না। আর তাদের মনে হতেই পারে যে একটা গরম বাতাস এলো, একটা ঠান্ডা বাতাস এলো, দুটো বাতাস মিশে একটা বেশ সুন্দর একটা ব্যাপার তৈরি করে, হবেই না, মিশবে না। এই রকমই যে ওয়ার্ম এয়ার মাস এবং কোল্ড এয়ার মাস একে অপরের মধ্যে মিশবে না, ঠিক আছে? তখন এই যে বাউন্ডারিতে একটা একদিকে ওয়ার্ম এবং একদিকে কোল্ড একটা বিষয় সৃষ্টি হলো, তো এখানেও একটা বৃষ্টিপাত হবে, কিন্তু এটাও খুব অল্প সময়ের জন্যই বৃষ্টিপাত হয়। এই যে বিষয়টা, যে যখন দুটো স্টেশনারি এবং দুটো একে অপরের সামনে এসে জাস্ট থেমে গেছে, অথবা এরকম হতে পারে যে আমরা যদি উপর থেকে দেখি, এরকম একটা ওয়ার্ম এয়ার মাস রয়েছে, ওয়ার্ম এয়ার মাসটা এইদিকে চলে যাচ্ছে, আমরা উপর থেকে দেখছি এটা, হ্যাঁ। আর একটা এই যে কোল্ড এয়ার মাস রয়েছে, কোল্ড এয়ার মাসটা এরকম এই পাশে চলে যাচ্ছে, হতেই পারে, ঠিক আছে? তো এই যে মাঝখানে যে একটা ফ্রন্ট তৈরি হলো, এইরকম ব্যাপার। তাহলে এই ফ্রন্টটাকে আমরা বলবো স্টেশনারি ফ্রন্ট, কারণ দুটোই স্টেশনারিতে রয়েছে। লিখে নিই এটা। স্টেশনারি ফ্রন্ট। এবার স্টেশনারি ফ্রন্টে কোনটা অ্যাক্টিভ থাকে? দুটোই অ্যাক্টিভ থাকে বা একটাও অ্যাক্টিভ থাকে না, আপনি এটা ধরে নিন, ঠিক আছে? একটাও অ্যাক্টিভ থাকে না। স্টেশনারি ফ্রন্টের একদিকে কোল্ড এবং একদিকে ওয়ার্ম কন্ডিশন সৃষ্টি হয়, দেখছেন, একদিকে কোল্ড আর একদিকে ওয়ার্ম কন্ডিশন সৃষ্টি হয়, এবং সেই জন্য কি হয় যে এর মাঝখানে একটু বৃষ্টিপাত হয়, কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে আগের তিনটে। তো 4 নম্বর ফ্রন্ট হচ্ছে স্টেশনারি ফ্রন্ট। এই স্টেশনারি ফ্রন্টটাও বেশ অদ্ভুত রকমের দেখতে, ঠিক আছে? মানে এরমভাবেও না, ঠিক আছে, এইরকম। এর ছবি কখনো পরীক্ষায় আঁকতে হয় না, ঠিক আছে? একটা এরম থাকবে, একটা এরকম থাকবে। দাঁড়ান, আপনাদেরকে খুব ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে? মানে এটাও এই দিকে থাকবে কেন? এ তো এই দিক থেকে আসছে। এরম, ঠিক আছে? আর অক্লুডেড ফ্রন্ট কীরকম হবে? ঠিক আছে, অক্লুডেড ফর্মের ছবিটাও একটা অদ্ভুত রকমের। এই যে একটা এরকম হলো, ঠিক আছে, এইদিকে, এটাও এইদিকে, এটাও এইদিকে, এটাও এইদিকে। তফাৎ আছে কিন্তু ছবি দুটোর দিকে, হ্যাঁ। এই যে এটা হলো অক্লুডেড ফ্রন্ট, মেন কনসেপ্টটা বোঝা গেছে তো? আর এটা হলো স্টেশনারি ফ্রন্ট। তাহলে ফ্রন্টের মেন কনসেপ্টটা বোঝা গেছে তো? এটা হলো মেন ফ্রন্টের কনসেপ্ট। এবার আমরা একটু তাহলে আরেকবার দেখি। এখানে এই জন্য ছবিটা আমি আঁকিনি, বড় অদ্ভুত ছবি এটার, ঠিক আছে? আপনারা তো দেখে নিয়েছেন। দেখুন, একটা ওয়ার্ম এয়ার মাস, একটা কোল্ড এয়ার মাস, দুটো একে অপরের দিকে যাচ্ছে, কিন্তু এখানে ওয়ার্ম এয়ার মাসটা মুভিং ফাস্ট টুয়ার্ডস কোল্ড এয়ার মাস। সেই জন্য আমরা ওয়ার্ম এয়ার মাসটাকে কী বলছি? অ্যাক্টিভ। যখন ওয়ার্ম এয়ার মাসটাকে অ্যাক্টিভ বলবো, তখন যে ফ্রন্ট ফরমেশনটা হবে সেটাকে আমরা বলবো ওয়ার্ম ফ্রন্ট। আচ্ছা, একটাই যে কথা বললাম না, যে ফ্রন্ট ফরমেশন, এটাকেই বলা হয় ফ্রন্টোজেনেসিস। এই জেনেসিস টার্মটার মানেই তৈরি হওয়া, ঠিক আছে? তো এখানে ওয়ার্ম ফ্রন্ট তৈরি হলো। ওয়ার্ম ফ্রন্ট তৈরি হওয়ার ফলে কি হলো? যে ওয়ার্ম বাতাস উপরের দিকে উঠছে, কিন্তু এইভাবে ইনক্লাইন্ডভাবে, আর এখানে কোল্ড বাতাসটি পড়ে রয়েছে, আর এখানে ওয়ার্ম বাতাসটি উপরের দিকে উঠছে। বেশ, এরপর আমরা কি দেখলাম? কোল্ড ফ্রন্ট। কোল্ড ফ্রন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে এখানে ওয়ার্ম এয়ার মাস, এটা কিন্তু স্ট্যাটিক, মুভিং স্লোলি, কিন্তু কোল্ড এয়ার মাস যেটা, সেটা মুভিং ফাস্ট টুয়ার্ডস ওয়ার্ম এয়ার মাস, এবং কোল্ড এয়ার মাস এখানে
অ্যাক্টিভ রয়েছে, তাহলে এই যে ফ্রন্ট ফর্মেশনটা হলো, এই ফ্রন্ট ফর্মেশনটাকে আমরা কি বলবো? এই ফ্রন্ট ফর্মেশনটাকে আমরা বলবো কোল্ড ফ্রন্ট। এটাও ফ্রন্টোজেনেসিস, ফ্রন্ট তৈরি হচ্ছে, কোল্ড ফ্রন্ট। এবার এই কোল্ড ফ্রন্টের ক্ষেত্রে কি হবে? ওয়ার্ম এয়ার মাস এইভাবে উপরের দিকে উঠবে, ফলে আমাদের কিউমুলোনিম্বাস ক্লাউড তৈরি হবে, এবং আগেরটায় আমাদের নিম্বো স্ট্যাটাস ক্লাউড তৈরি হয়েছে। এটা কিন্তু ওয়ার্ম ফ্রন্টের ছবি, ঠিক আছে? দুটো আলাদা আলাদা ভালো করে দেখবেন ভিডিওটা। এখানে বৃষ্টিপাত হবে, হ্যাঁ, সব জায়গায় বৃষ্টিপাত হবে। আর আমরা একটা দেখলাম যে অক্লুডেড বা টেম্পোরারি ফ্রন্ট। এখানে কি হচ্ছে? যে ওয়ার্ম এয়ার মাসটা উপরের দিকে যেভাবেই হোক, এইভাবে হোক, এইভাবে হোক, উপরের দিকে উঠতে উঠতে পুরো ওয়ার্ম এয়ার মাসটা উপরে উঠে গেছে এবং কোল্ড এয়ার মাসটা নিচে রয়ে গেছে। ওয়ার্ম এয়ার মাসটার মাটির সঙ্গে কোনো টাচ নেই, ওয়ার্ম এয়ার মাসটা সম্পূর্ণ উপরের দিকে উঠে গেছে। এই অবস্থায় কি ফ্রন্টটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, অক্লুডেড ফ্রন্ট তৈরি হয়। এটা খুব সামান্য সময়ের জন্য থাকে, তো ফ্রন্টটা শেষ হয়ে যায়, ঠিক আছে? ফ্রন্টের কি বলবো, মানে লিসিস হয়ে যায়। এই ফ্রন্ট শেষ হওয়াটাকে, ফ্রন্ট শেষ হওয়ার ঘটনাকে বলে ফ্রন্টোলিসিস, ঠিক আছে? লিসিস মানে শেষ হওয়া। আর একটা কি বললাম যে স্টেশনারি ফ্রন্ট, এখানে কোল্ড এয়ার মাস এবং ওয়ার্ম এয়ার মাস দুটোই একে অপরের দিকে খুব স্লোলি মুভ করছে, খুব স্লো মুভিং, কোনোটাই অ্যাক্টিভ নয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে ওদের দুজনের মাঝখানে, ঠিক আছে, বা এরকম হতে পারে যে ওয়ার্ম এয়ার মাস দুটো আলাদা আলাদা দিকে বেরিয়ে যাচ্ছে, গায়ে ঘষে চলে গেল, এরকম একটা বিষয় হচ্ছে। এটা আমরা উপর থেকে দেখছি, ঠিক আছে? এটা টপ ভিউ। তো এই বিষয়টার ক্ষেত্রে দুটোই স্টেশনারি পজিশনে আছে, দুটোই একই জায়গায় রয়েছে। তো এই বিষয়টাকে বলা হয় স্টেশনারি ফ্রন্ট। স্টেশনারি ফ্রন্টের, ঠিক আছে, একদিকে ওয়ার্ম কন্ডিশন এবং আরেকদিকে কোল্ড কন্ডিশন হয়, ঠিক আছে? এখানে রেনফল হয় এই জন্য, ঠিক আছে? এবার দেখি আমরা নোটটা খুব ভালোভাবে দেখি এবার। তো বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে আমরা জানলাম, বাউন্ডারি পড়লাম। দেখুন এখানে ওয়ার্ম এয়ার মাস রয়েছে, ওয়ার্ম এয়ার মাসটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ঠিক আছে? সোজা উপরের দিকে উঠছে। এখানে দেখুন যে মেঘটা তৈরি হয়েছে এইরকম, কিউমুলোনিম্বাস, এটা হচ্ছে কোল্ড। তারপরে এখানে দেখুন ওয়ার্ম ফ্রন্ট, এই যে এখানে ওয়ার্ম এয়ার মাসটা এই দিক পানে যাচ্ছে এবং কোল্ড এয়ার মাসটা আস্তে আস্তে আসছে। এখানে ওয়ার্ম এয়ার মাসটা অ্যাক্টিভ এবং আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এবং দেখুন এখানে এরকম মেঘ তৈরি হবে। মেঘের ছবিটা খুব ভালো করে এখানে দেওয়া নেই, ঠিক আছে? নিম্বো স্ট্যাটাস ক্লাউড তৈরি হবে, বৃষ্টিপাত হবে। এইবার দেখুন এই যে ওয়ার্ম এয়ার মাসটা সম্পূর্ণ উপরের দিকে উঠে গেছে, এইভাবে উঠুক অথবা এইভাবে উঠুক, সম্পূর্ণ উপরের দিকে উঠে গেছে। এবার এই উপরে ওয়ার্ম এয়ার মাস রয়েছে, আর নিচে এই যে দেখুন নিচে পুরো কোল্ড এয়ার মাস। আরে দেখুন মাটির সঙ্গে ওয়ার্ম এয়ার মাসের কিন্তু কোনো টাচ নেই, এখানে লাস্ট টাচ ছিল কিন্তু এখানে আর টাচ নেই। এই বিষয়টাকে বলা হয় অক্লুডেড ফ্রন্ট, ঠিক আছে? আর এই যে কোল্ড এয়ার মাস আর ওয়ার্ম এয়ার মাস দুজনে একে অপরের দিকে খুব স্লো মুভিং, কোনোটাই অ্যাক্টিভ না, দুটো মানে একদম এসে জাস্ট দাঁড়িয়ে আছে, স্টেশনারি কন্ডিশন। এখানেও দেখুন ক্লাউড ফর্মেশন হয়েছে, এখানে বৃষ্টিপাত হবে, ঠিক আছে? এই ফ্রন্টটাকে বলে স্টেশনারি ফ্রন্ট। এই যে এইরকম এই বিষয়টা ফ্রন্ট, এইখানে ফ্রন্ট, ঠিক আছে? এখানে এই যে এই বিষয়টা ফ্রন্ট, এখানে এই যে এই বিষয়টা ফ্রন্ট, ঠিক আছে? এই লাইনগুলো আঁকলাম, এইগুলোকে ফ্রন্ট বলে। এবার ওরকম কোনো তো আমি বাতাসের মধ্যে একটা লাইন টেনে দিতে পারি না, কিন্তু এটা স্টাডির জন্য এরকম, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন কোল্ড ফ্রন্ট, ঠিক আছে, বাউন্ডারি, এই যে ওয়ার্ম অ্যান্ড কুলার এয়ার, এগুলো পড়বেন, এগুলো সব বুঝতে পারবেন। এরপরে মেন কনসেপ্টটা এখানে বোঝানো হয়ে গেছে। দেখুন এই যে ওয়ার্ম এয়ার মাস, কোল্ড এয়ার মাস, ওয়ার্ম ফ্রন্ট উপরের দিকে আস্তে আস্তে উঠছে, ঠিক আছে? রেনফল অনেক বড় এরিয়াতে হবে, কারণ কি এখানে প্রচুর মেঘ ফর্মেশন হবে, প্রচুর। এই দেখুন কতটা জায়গা কভার করলো, ঠিক আছে? আবার এখানে দেখুন কোল্ড এয়ার মাস, ঠিক আছে, উপরের দিকে আস্তে আস্তে উঠছে, তো এখানে মেঘটা এইরকমভাবে তৈরি হবে, খুব কম এরিয়ায় বৃষ্টিপাত হবে, কারণ কি এই ছোটো এরিয়ায় ফ্রন্ট ফর্মেশনটা, মানে ছোটো এরিয়ায় মেঘের ফর্মেশনটা হচ্ছে, স্মল এরিয়া ক্লাউড, কিন্তু সেই ক্লাউডটা হেভি রেনফল হবে। তারপর অক্লুডেড ফ্রন্ট, যখন ওয়ার্ম এয়ার মাস কোল্ড এয়ার মাস দ্বারা সম্পূর্ণ রিপ্লেসড হয়ে যায়, উপরে উঠে যাবে, তখন তাদের মধ্যে অল্প সময়ের জন্য টেম্পোরারি ফ্রন্ট দেখা যাবে, খুব অল্প সময়ের মধ্যে বৃষ্টিপাত থেমেও যাবে, কারণ ওয়ার্ম এয়ার মাস সম্পূর্ণ উপরের দিকে উঠে গেছে। তো এই যে এটা কি, এটা হলো কোল্ড এয়ার মাস,
এটা কি, এটা হলো ওয়ার্ম এয়ার মাস। আর এটা কি, এটা হচ্ছে মানে এয়ার মাস কি নাকি, এটা হচ্ছে কোল্ড ফ্রন্ট, হ্যাঁ। আর এটা হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট, আর এটা হচ্ছে অক্লুডেড ফ্রন্ট। এইরকমভাবে আপনারা পরীক্ষার সময় ডায়াগ্রামটা দেবেন। আর স্টেশনারি ফ্রন্ট, এই যে কোনোটার সঙ্গে ইন্টারমিক্সিং হচ্ছে না, একে অপরের সামনে গিয়ে স্টেশনারি পজিশনে আছে। দুদিক থেকে ওয়ার্ম ও কোল্ড এয়ার মাস এসে কেউ কাউকে রিপ্লেস না করলে ওই ফ্রন্ট তৈরি হবে, ইহা স্টেশনারি ফ্রন্ট। শুধু বাউন্ডারিতেই ক্লাউড এবং প্রেসিপিটেশন হবে, কারণ একদিকে কোল্ড এবং একদিকে ওয়ার্ম কন্ডিশন তৈরি হলো, তো বৃষ্টিপাত হবে। চলুন কোল্ড ফ্রন্ট এবং ওয়ার্ম ফ্রন্ট সম্বন্ধে দেখি। কোল্ড ফ্রন্ট, এ কোল্ড ফ্রন্ট অকার্স হোয়েন ক্লাউড ডেন্স এয়ার মুভস টুয়ার্ড এ ওয়ার্ম এয়ার মাস অ্যান্ড পুশেস underneath it like a wedge mechanism. Because cold is denser, it stays low and force the light warm air mass to rise rapidly মানে একদম এইভাবে উপরের দিকে উঠবে। আর এইভাবে উপরের দিকে উঠলে এরকম মেঘ ফর্মেশন হবে। আস্তে আস্তে জিওগ্রাফি মাথার ভেতর ঢুকছে তো, এইরকম ব্যাপার। তারপর স্লোপ, দ্য বাউন্ডারি ফ্রন্ট ইজ ভেরি স্টিপ, এই যে সোজা, স্টিপ মানে কি সোজা, এইরকমভাবে উঠছে। আচ্ছা, the rapid ascent of air creates tall cumulonimbus cloud. This leads to intense short duration rainfall, thunderstorm and sometimes hailstorm কি সেগুলো আমরা আগে দেখেছি, এই যে বরফ, ঠিক আছে, এটা অনেক উঁচু অবধি ক্লাউড ফরমেশন হয়। ফলে এখানে যদি 0 ডিগ্রি হয় আর এখানে যদি -10 ডিগ্রিতে চলে যায়, তাহলেই তো এখানে ক্লাউডের ভেতরেই জলটা বরফে পরিণত হয়ে যাবে, তো সেই বরফগুলো নিচের দিকে পড়বে, তখন হেলস্টর্ম হয়ে গেল। আর ওয়ার্ম ফ্রন্ট কি, ওই ওয়ার্ম ফ্রন্ট অকার হোয়েন এ ওয়ার্ম ময়েস্ট এয়ার মুভস টুয়ার্ডস এ কোল্ড এয়ার মাস। দেখুন এখানে কোল্ড ডেন্স এয়ার মুভস টুয়ার্ড এ ওয়ার্ম এয়ার মাস, এইটাই মেন কিওয়ার্ড। আর এখানে মুভস টুয়ার্ড এ কোল্ড এয়ার মাস, ঠিক আছে। স্লাইড আপ ওভার ইট মেকানিজম, ওয়ার্ল্ড এয়ার মিস লাইটার সো ইট ক্যান নট পুশ হেভি কোল্ড এয়ার আউট অফ দ্য ওয়ে। মানে ওই কোল্ড এয়ার মাসটা খুব ভারী হয় আর ওয়ার্ম এয়ার মাসটা ওকে ঠেলে উপরের দিকে তুলতে পারে না, ফলে ইট জেন্টলি ক্লাইম্বস। এই যে জেন্টলি ক্লাইম্বস মানে কি, এইরকমভাবে উপরের দিকে ওঠে। আর এটা র্যাপিডলি ক্লাইম্ব, এটা র্যাপিড ক্লাইম্ব। আর এটা জেন্টাল ক্লাইম্ব। তাহলে এখানে স্লোপ হবে, এখানে স্লোপটা জেন্টাল স্লোপ হবে, এখানে স্লোপটা স্টিপ স্লোপ হবে। আমরা বুঝতে পারছি তো? তাহলে দ্য বাউন্ডারি ইজ ভেরি গ্র্যাজুয়াল অ্যান্ড জেন্টাল, ঠিক আছে। গ্র্যাজুয়াল অ্যান্ড জেন্টাল স্লোপ হবে, এইরকম স্লোপ হবে, ঠিক আছে। ক্লাউডস ফর্ম ওভার এ ভাস্ট এরিয়া, এবার এতটা, এখান থেকে এতটার উপরে ক্লাউড হবে, এখানে দেখুন এখান থেকে এইটুকুর উপরে ক্লাউড হচ্ছে। তো হাই অ্যালটিটিউড সিররাস, ঠিক আছে, অনেক উপরে হলে সিররাস ক্লাউড হয়ে যায়, না হলে নিম্বো স্ট্যাটাস ক্লাউড হয়, মেনলি নিম্বো স্ট্যাটাস ক্লাউডই হয়, সিররাসও হয়, ঠিক আছে। এবার লং ডিউরেশনের জন্য এখানে বৃষ্টিপাত হবে, ইভেন ডেজ, অনেক দিন ধরেও বৃষ্টিপাত হচ্ছে, কারণ এই যে জেন্টালি আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তো আস্তে আস্তে হবে। আর এখানে র্যাপিডলি উপরের দিকে উঠছে, এখানে রেনফলটা কম সময়ের জন্য হবে কোল্ড ফ্রন্টে, আর ওয়ার্ম ফ্রন্টে রেনফলটা অনেক বেশি সময়ের জন্য হবে। এইগুলোই পরীক্ষার খাতায় ঘুরিয়ে পিছিয়ে কোশ্চেন আসবে, ঠিক আছে। ফ্রন্টোজেনেসিস, ইট ইজ এ প্রসেস যখন দুটো এয়ার মাস, ফিজিক্যাল প্রপার্টিস, ঠিক আছে। আর ওয়ার্ম এয়ার মাস আর কোল্ড এয়ার মাস কাকে বলবো, এই যে সারফেস, ঠিক আছে, সারফেস যদি ওয়ার্ম হয় আর এর উপরের বাতাস যদি কোল্ড হয়, তাহলে এটাকে কোল্ড এয়ার মাস বলবো। আর সারফেস যদি কোল্ড হয় আর এর বাতাস যদি ওয়ার্ম হয়, তাহলে এটাকে ওয়ার্ম এয়ার মাস বলবো, আগের দিনই বলেছি। তো টেম্পারেচার কন্ট্রাস্ট হবে, সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন টেম্পারেচার হবে, কনভার্জেন্স, উইন্ড প্যাটার্ন, ঠিক আছে। যখন ফ্রন্টোজেনেসিস শুরু হবে উপরের দিকে উঠতে থাকে, এগুলো পড়লে ডাইরেক্ট এমনি বোঝা যাচ্ছে। আর ফ্রন্টোলিসিস, ফ্রন্ট ফরমেশনটা আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে হোমোজিনিয়াস এয়ার, ঠিক আছে, অ্যাট দ্য ইকুয়েটার, এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলো আপনারা দেখলে এমনিই বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনারা জানাবেন আমাদের ক্লাস আপনাদের কেমন লাগছে, আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। যদি আপনাদের আমাদের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।